অসংখ্য ধন্যবাদ। আজকে হোমিওপ্যাথি ডাক্তার এবং ছাত্রছাত্রীদের মিলন মেলা গ্রুপে আমাকে লাইভে আলোচনা করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এই গ্রুপের অ্যাডমিন ডাক্তার নাজমুল হককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকে এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আসলে আমি আজকে যে আলোচনা কমন একটি ঔষধের আলোচনা নিয়ে আসছি আপনাদের সামনে, যেটা সবাই জানেন এবং এই সব ঔষধটাই বেশিরভাগ প্রয়োগ হয়ে থাকে। নাক্স ভূমিকা ঔষধটা হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ ঔষধ। আমরা অনেক ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করতে হয়। এই ঔষধ সাধারণত আমরা অনেকেই মনে করি যে হোমিওপ্যাথিতে হয়তো এটা একটা পুরুষদের ঔষধ বলা হয়, যেরকম পালসিডিলা মেয়ে লোকদের ঔষধ বলা হয়, নাক্স ভূমিকা পুরুষের ঔষধ বলা হয়। তো পুরুষের ঔষধ বলে যে সবাইকে প্রয়োগ করা যাবে না এরকম কোনো কথা নয়। এটা সব ক্ষেত্র বিশেষ লক্ষণ ভিত্তিক সব রোগীতেই প্রয়োগ করা যাবে। এই ঔষধটার সবচেয়ে বিশেষ যে ইম্পর্টেন্ট কথাগুলো হলো, নাক্স ভূমিকা ঔষধের ধাতু প্রকৃতিটা আমাদের একটু দেখতে হবে। অর্থাৎ নাক্স ভূমিকা রোগীর এই ঔষধের ধাতু প্রকৃতি অর্থাৎ ধাতুগত যে লক্ষণটা একটু বিশেষ করে আমাদের গুরুত্ব সহিত দেখতে হবে যে এই লক্ষণগুলো রোগীর মধ্যে আছে কিনা। এখানে এস বসু আদাব দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, আমি সবার উত্তর দিতে গেলে হয়তো আলোচনা একটু ব্যাঘাত ঘটবে, এর জন্য আমি সবাইকে একসাথে উত্তর দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটার নাক্স ভূমিকা রোগীর ধাতু প্রকৃতি যেটা, এটা হইলো ধাতু প্রকৃতিটা হইলো রোগীটা হইলো হিংসুক, বদমিজাজি এবং খিটখিটে মিজাজের হয়ে থাকে এবং স্নায়বিক দুর্বলতা, উত্তেজনা প্রবণ ব্যক্তির ক্ষেত্রে এই ওষুধটা প্রয়োগ হয়ে থাকে। আসলে নাক্সবম এই প্রকৃতিটাই আমার দেখতে হয় এবং পীড়ার উৎপত্তি, এই নাক্স ভূমিকার একটু ইতিহাস আমাদের ভালো করে দেখতে হয়। যেটা এই পীড়াটা উৎপত্তি হয় সাধারণত অধিক দিন যাবৎ যদি রাত্রি জাগরণ থাকে, অতিরিক্ত রাত্রি জাগরণ, গুরুপাক দ্রব্য সেবন, ধূমপান বেশি করা, চা কফি পান এবং কফির গুঁড়া, মাদক দ্রব্য সহ এই ধরনের আফিন জাতি জিনিসগুলা যাদের বেশি ব্যবহার এবং অতিরিক্ত রাত্রি জাগরণ এবং বারবার চা কফি পান করা, এইরকম অভ্যাস যাদের থাকে তাদের যে কোনো পীড়াতেই প্রথমে আমরা নাক্সের কথা চিন্তা করতে পারি। কারণ এখানে প্রথম উৎপত্তিটা অর্থাৎ রোগের কারণটা আমাদের দেখতে হবে। এই ধরনের যদি অতীত ইতিহাস পাওয়া যায় যে যেখানে রোগী অতিরিক্ত দীর্ঘদিন রাত্রি জাগরণ, এরপরে তার পাকস্থলী পীড়া হয়েছে, অতিরিক্ত রাত্রি জাগরণ করে 2টা-3টা পর্যন্ত জেগে থাকেন, এর কারণে তার মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, ঘুমের ব্যাঘাত এবং অন্যান্য যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, যদি আমরা এই ক্ষেত্রে কখনো জানতে পারি যে এখানে তার রাত্রি জাগরণটা একটা মেইন কারণ, অতিরিক্ত রাত্রি জাগার কারণে বারবার চা পান করা, কফি পান করা, ধূমপান করা, মাদক দ্রব্য বা যে কোনো কুঅভ্যাস অথবা অতিরিক্ত ধূমপান করা,
এরকম আফিন জাতীয় যে কোনো জিনিস যদি এরকম ব্যবহার হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু এটার একটা প্রধান পীড়ার এটার একটা উৎপত্তি, এই উৎপত্তিতেই আমাদের কিন্তু এটা একটা রোগ উৎপত্তি হয় এবং রোগের সৃষ্টি হয়, সূচনা হয়, তার মধ্যে আস্তে আস্তে বিভিন্ন রোগে তার মধ্যে জর্জরিত করে। এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে। যদি এরকম কোনো ইতিহাস পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই ঔষধগুলা আমরা নাক্স ভূমিকা সহজেই দিয়ে দিতে পারি। এই লক্ষণ পাওয়ার সাথে সাথে যদি আমরা দেখি তাইলে এখানে নাক্স ভূমিকা দিলে ইনশাআল্লাহ, নাক্স তো আরও অনেক ক্ষেত্রে ব্যবহার হয় যেটা আমি বলতেছি, কিন্তু এটাই করতে হবে। প্রিয়া বুদ্ধি, সাধারণত এই প্রিয়াটা বৃদ্ধি হয় তার নিদ্রায় ব্যাঘাত ঘটে, অর্থাৎ এই পীড়াটা বৃদ্ধি হয় যদি নিদ্রার মধ্যে কোনো ব্যাঘাত ঘটে, সময় মতো যদি নিদ্রা না হয় এবং মানসিক কোনো সমস্যা দেখা দিলে সকালবেলা তার রোগের বৃদ্ধি হয়। এই রোগগুলা সাধারণত এভাবেই বৃদ্ধি হইতে থাকে। আমরা এই বৃদ্ধিটা যদি এরকম পাই তার সাথে সাথে আমরা কি করতে পারি, আমরা কিন্তু তাকে নাক্স ভূমিকার কথা চিন্তা করতে পারি। প্রত্যেক ঔষধেরই মানসিক, চরিত্রগত এবং ধাতুগত লক্ষণ, যেটা আমি প্রথমেই নাক্সের ধাতুগত লক্ষণটা বলেছি, ধাতুগত লক্ষণটা একটা বিশেষ ইম্পর্টেন্ট নাক্সের ক্ষেত্রে। এখানে চরিত্রগত লক্ষণ যেটা অতিরিক্ত মানসিক পরিশ্রম, রাত্রি জাগরণ, তারপরে মাদকদ্রব্য সহ তার সেবনের অভ্যাস এবং সকালে রোগের বৃদ্ধি একটা পয়েন্ট। আরেকটা চরিত্রগত, ইহা রোগী সহজেই রাগিয়া ওঠে, সহজেই কিছুতেই তার রাগ ওঠে এবং খুব হিংসা এবং ঘৃণার আবির্ভাব তার মধ্যে প্রকাশ পায়। যে সমস্ত মানুষ অনবরত গৃহে তাকিয়া বা লেখাপড়ার ক্ষেত্রে দীর্ঘক্ষণ সময় পড়ালেখাতে তাকিয়া তো সব পেটের সমস্যা দেখা দেয়, রাত্রি জাগরণ হয়, কোষ্ঠবদ্ধতা দেখা দেয়, এটা একটা কারণ। আরেকটি কারণ হলো লক্ষণ সমূহে, অর্থাৎ নড়াচড়া, পরিশ্রমে, ঠান্ডায় বাতাস লাগা হেতু এবং সকালবেলা। নাক্সের আরেকটা চরিত্রগত লক্ষণ হলো খাওয়ার পরের বৃদ্ধি। যে কোনো কিছু খাওয়ার সাথে সাথে তার পেটটা ফুলিয়ে উঠবে, পেটটা ভরে যাবে এবং খাওয়ার পরেই তার অশান্তি, অস্থিরতা শুরু হবে এবং পেটের মধ্যে গন্ডগোল শুরু হইতে থাকবে। খাওয়ার পরে বৃদ্ধি, এটা হলো নাক্সের আরেকটি প্রধান লক্ষণ। সব সময় একাকী থাকার ইচ্ছা, মুখে তিক্ত স্বাদ থাকবে, কোনো সময় বারবার মলত্যাগের চেষ্টা, বারবার প্রস্রাব হওয়া। নাক্সের প্রধান একটা কথা হলো, নাক্সের কিন্তু বারবার একটা কথা, অর্থাৎ বারবার মলত্যাগের, নিষ্ফল মলত্যাগের ইচ্ছা, অর্থাৎ পায়খানা করতে গেলে পায়খানাটা পরিষ্কার হয় না, বারবার পায়খানার বেগ হয়, 3 বার 4 বার 5 বার পায়খানার বেগ হয়, পায়খানাতে যাও কিন্তু পায়খানাটা পরিষ্কার হয় না, আবার আসলো, আবার একটু পরে পায়খানার বেগ হয়, খাওয়ার কিছুক্ষণ পরে পায়খানার বেগ হবে। তদ্রূপ প্রস্রাবের সমস্যাজনিত, যেটা তার বারবার প্রস্রাব হবে, প্রস্রাবে বারবার যাবে কিন্তু প্রস্রাবটা পরিষ্কার হবে না, প্রস্রাব করে আসলে আবার আরেকটি, এই বারবার কথাটা কিন্তু নাক্সের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ, এটা আমাদের স্মরণ রাখতে হবে। নাক্স ভূমিকা, তার পাকস্থলী পীড়া যদি বারবার পায়খানার সমস্যা হয়, অন্য যে কোনো রোগী হোক, যদি আমরা সেই রোগের সাথে তার এই লক্ষণটা, তার পাকস্থলী পীড়াতে এই লক্ষণটা পাওয়া যায়, অর্থাৎ বারবার তার পায়খানার সমস্যা হয় এবং বারবার প্রস্রাবের বেগ হয় এবং প্রস্রাব জমা হইলেই তার নিজ পেটে ব্যথা অনুভব হয় এবং প্রস্রাব করার পরে সে আরাম হয়, এইরকম যদি লক্ষণ পাওয়া যায় তাইলে আমরা কিন্তু নাক্সের কথা প্রথমেই চিন্তা করি। এবং নাক্সের আরেকটি কথা হলো, সে মনে করে তার মাথাটি বড় হয়ে গেছে, এটা আরও ঔষধে আছে কিন্তু নাক্সেও আছে।
যে সে মনে করে তার মাথাটি অনেক বড় হয়ে গেছে, তার মাথাটা বড় অনুভব করে। আরেকটি চরিত্রগত লক্ষণ হলো শীঘ্র শীঘ্র তার ঋতুস্রাব হয় এবং এই শীঘ্র শীঘ্র ঋতুস্রাব হয়, যথাসময়ের পূর্বে এটা প্রকাশ পায়, অর্থাৎ সময়ের আগেই অনেক সময় ঋতুস্রাব হইতে থাকে। দুর্গন্ধযুক্ত শ্বেতস্রাব এবং হলুদ রঙের বর্ণের দাগ পড়ে। দুর্গন্ধযুক্ত তার শ্বেতস্রাব থাকবে এবং কাপড়ে একটা হলুদের দাগের মতো যে দাগটা পড়বে, হলুদ রঙের একটা দাগ পড়বে। কাশি, শুষ্কতা এবং কষ্টদায়ক। এই শুষ্কতা, কাশি এবং কষ্টদায়ক আরও বহু ঔষধে আছে, আমরা সেদিকে যাচ্ছি না। যেমন ব্রাইনারোগিক শুষ্ক কাশি আছে, অন্যান্য আরও ঔষধে আছে, কিন্তু এখানে নাক্স ভূমিকাতেও তার কাশিটা শুষ্ক থাকবে এবং সেই শুষ্ক কাশির সাথে কষ্টদায়ক কাশি থাকবে এবং ইহার তার ব্যথা থাকবে, অর্থাৎ তার তলপেটে একটা ব্যথা অনুভব হবে। এখন আমরা এই চরিত্র যে কয়েকটা লক্ষণ বললাম, এই লক্ষণগুলো পাইলেই আমরা নাক্সের কথা প্রথমেই চিন্তা করতে পারি। এখন অজীর্ণ পীড়া, অজীর্ণ অর্থাৎ তার পাকস্থলীতে কোনো সমস্যা যদি হয় এবং তার সমস্যাগুলা আসলো, রোগী বলল যে তার পাকস্থলীতে সমস্যা, তার পায়খানা ক্লিয়ার হয় না, তখন আমাদের উচিত তখনই সাথে সাথে আমরা জিজ্ঞাসা করা যে পায়খানাটা ক্লিয়ার হয় না, পায়খানা বারবার হয়। যখন এরকম বলবে তখনই রুগীকে জানতে হবে আমাদের প্রথম যে কথাটা বলছিলাম, যেটা রুগীর যাত্রী জাগরণ আছে কিনা এবং গুরুপাক দ্রব্য অর্থাৎ তৈলাক্ত জিনিস সে বেশি পছন্দ করে, ভাজা গুঁড়া পছন্দ করে, স্পাইসি খাবার যেটা মশলাযুক্ত খাবার পছন্দ করে। মশলাযুক্ত খাবার খাওয়ার যদি ইতিহাস থাকে, যে অতিরিক্ত মশলা দ্রব্য খাবার খায় এবং অতিরিক্ত ভাজা গুঁড়া জিনিস বা তৈলাক্ত জিনিস, এরকম যদি কোনো কিছু পাওয়া যায় আর পাকস্থলীতে সমস্যা হয় এবং পায়খানা বারবার হয় এবং পায়খানা পরিষ্কার হয় না, তখন আমরা এই অজীর্ণ পীড়ায় নাক্সের কথা চিন্তা করতে পারি। কুষ্ঠবদ্ধতা, যেটা নাক্সের পায়খানা কুষ্ঠবদ্ধতা, আমরা এটা জানি যে নাক্স একটা কুষ্ঠবদ্ধতার একটা ভালো ঔষধ এবং অন্যান্য ঔষধের মধ্যে এটাই আমরা অনেক সময় বেশিরভাগ চিন্তা করি। এটা নাক্সের কুষ্ঠবদ্ধতায় অজীর্ণতার মতো এইরকমই বারবার তার পায়খানার বেগ নিষ্ফল, অর্থাৎ সফল মল ত্যাগ হয় না। এই কুষ্ঠবদ্ধতার ক্ষেত্রেও আমরা যখন চিন্তা করব, তখন এই রুগীটা পায়খানায় বারবার যাবে, বলবে আমার পায়খানাটা পরিষ্কার হচ্ছে না, পায়খানাটা পরিষ্কার হইলেও তো আমি শান্তি পাবো। এর জন্য বারবার সে মল ত্যাগের চেষ্টা করে এবং বাথরুমে যায়, আসে আবার একটু পরে আবার পায়খানার বেগ হয়, আবার চলে যায়। এরকম কুষ্ঠবদ্ধতা। উদারাময় রাত্রি জাগরণ কারণে, যদি অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে বাহ্য তরল বাহ্য হয় এবং তরল মানে পাতলা পায়খানা হয়, লাল ঘন ঘন বেগ সহ, অর্থাৎ বারবার পায়খানার বেগ হয়, লাল তরল হয় এবং রাত্রি জাগরণের ইতিহাস পাওয়া যায়, সেই উদারাময়ও আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা এখানে প্রয়োগ করতে পারি। নাক্স এই ধরনের ক্ষেত্রে নাক্সের আরেকটা জিনিস হলো, নাক্স কিন্তু খাওয়ার পরে যে বৃদ্ধিটা আগে বলেছিলাম, এমনও হয় যে পাকস্থলীতে বিভিন্ন রোগের কারণে অথবা দেখা গেল তার আলসার বা বিভিন্ন বড় রোগ হয়েছে বা লিভারের রোগ হয়েছে, পাকস্থলীর রোগ হয়েছে, এই ক্ষেত্রে রুগী যদি দেখা যায় এই ক্ষেত্রে এমন অবস্থা যে খাওয়ার পরে এমন একটা অশান্তি অস্তুতা শুরু হবে, তখন রুগী তার নিজের হাত আঙ্গুল গলার ভিতরে ঢুকিয়ে সে বমি করবে, কিন্তু বমি করার পরে সে শান্তি। এইরকম লক্ষণ আসলেই আমরা নাক্সের কথা চিন্তা করব, চোখ মুজে আমরা নাক দিয়ে দেব। কারণ নাক্সের রুগী যখন খাবার খায় তখন পেটে কিদা তাকে খাইতে চায়, কিন্তু খাওয়ার পরেই তার পেটের মধ্যে একটা গন্ডগোল শুরু এবং এত কষ্ট হয়, যার কারণে রুগীটা বমি হয় না, ইচ্ছা করে বমি করে। অর্থাৎ ইচ্ছা করলে তো এমনি বমি হবে না, তখন গলার ভিতরে আঙ্গুল ঢুকে
অর্থাৎ যদি তার রেকটামের ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, স্টমাকের ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার এই ধরনের সমস্যা থাকে, আলসার থাকে, তো এই পরিস্থিতি দেখা দেয়, তখন রুগীর সাথে সাথে কি করে, তার আঙ্গুল দিয়ে বলবে, রুগী বলবে যে আমি খাই পেটের খিদায়, কিন্তু খাওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত না বমি করছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। এইরকম যদি কোনো লক্ষণ পায় যে আঙ্গুল গলার ভিতরে ঢুকে যেটা খেয়েছে সেটা আবার বমি করে ফেলে দেয়, তাইলে কিন্তু আমরা এই ক্ষেত্রে নাক্স একটা বিশেষ ঔষধ, আমরা সেখানে নির্দ্বিধায় আমরা নাক্স প্রয়োগ করতে পারি। এই নাক্স প্রয়োগ করার সাথে সাথেই ইনশাল্লাহ এটা সাথে সাথে রেজাল্ট আসবে। আমরা হিক্কা, যেটা অনেক সময় হিক্কা উঠে থাকে বিভিন্ন কারণে, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাম হয়েছে বা বিভিন্ন কারণে হইতে পারে, খাওয়া দাওয়ার বিভিন্ন অনিয়মের কারণে হইতে পারে। এই ধরনের যদি অনিয়ম থাকে, তার হিক্কা উঠে যদি আমরা এরকম কোনো ইতিহাস পাই যে রাত্রি জাগরণ, হঠাৎ করে রাত্রে প্রচুর চা কফি পান করা হয়েছে, বা রাত্রি জাগরণ করছে, কফি খাইছে, ধূমপান করছে, এইরকম কারণে তার হঠাৎ করে হিক্কা, যেটা আতির মতো একটা বারবার উঠে মুখ বন্ধ করতে পারে না, এই ক্ষেত্রে আমরা কিন্তু নাক্স প্রয়োগ করতে পারি। নাক্স ছাড়াও এই হিক্কার ক্ষেত্রে অনেকগুলো ইম্পর্টেন্ট ঔষধ রয়েছে, যেটা আমরা লক্ষণ ভিত্তিক প্রয়োগ করে থাকি। সেটা শুধু যে নাক্স দিলে হিক্কা চলে যাবে এরকম না, নাক্সের লক্ষণ থাকলে আমরা এখানে নাক্স দিয়ে দিলে এই যে আগের মানসিক ধাতুগত লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলো যদি তাকে আমরা নাক্স দেওয়ার সাথে সাথে হিক্কাটা চলে যাবে। এই ক্ষেত্রে আবার লাইকোপোডিয়াম আছে, হিক্কার একটা ঔষধ। নাক্স ভূমিকে তো বললাম, পালসিডিলাও হিক্কাতে কাজ করে, ইগনেশিয়া কাজ করে, বেলেডোনা কাজ করে, তারপরে সিকিউটা। এইরকম যদি আমরা তার লক্ষণ ভিত্তিক এই ঔষধগুলো প্রয়োগ করব। আমরা যে কোনো এক্সট্রা ঔষধের ভিতরে আসক্ত হলে হবে না, কারণ একটা ঔষধে হয়তো একটা রোগীর ক্ষেত্রে কাজ করেছে, কিন্তু অন্য রোগীর ক্ষেত্রে সেটাও কাজ নাও করতে পারে। তার বিভিন্ন কারণে মানসিক মানসিক পার্থক্যের কারণে, অথবা তার ধাতুগত পার্থক্যের কারণে, তার দৈহিক গঠনতান্ত্রিক পার্থক্যের কারণে ঔষধটা চেঞ্জ হতে পারে। একই লক্ষণ কিন্তু বিভিন্ন রকমের লক্ষণ হইতে পারে। এরকম পরিস্থিতি, যেমন লাইকোপোডিয়াম একটা পার্থক্য, সাধারণত লাইকো যখন দেখা গেল একটা রুগী আসলো হিক্কা উঠে, কিন্তু বললো যে ডাক্তার সাহেব আমার সারাদিন ভালো থাকে, কিন্তু 3টা-4টার পরে আমার হিক্কাটা শুরু হয়ে যায়। কিন্তু এইরকম পরিস্থিতি আসলেই আমরা তখন লাইকোর কথা চিন্তা করতে হবে। আর লাইকোটা বিকালে বৃদ্ধি, তখন আমরা এই লাইকোতে চলে গেলাম। আবার যদি মনে করেন এমন ঔষধ আছে এনাকার্ডিয়াম, খালি পেটে বৃদ্ধি আছে, লাইকো খালি পেটে বৃদ্ধি, বললো যে আমার পেট খালি হওয়ার সাথে সাথে আমার হিক্কা শুরু হয়ে যায়, এবং পেট খালি হওয়ার সাথে সাথে আমার মুসরানি শুরু হয়ে যায়, এবং পেট খালি হওয়ার সাথে সাথে আমার পেটের অসুবিধা বা আমার রোগটা বৃদ্ধি হয়ে যায়, আমি অল্প কিছু খাওয়ার সাথে সাথে আবার আরাম বোধ করি, তাইলে দেখেন এনাকার্ডিয়ামই দিয়ে দেন, দেখেন এনাকার্ডিয়ামে চলে গেছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এভাবে আমরা কি করতে পারি, আমরা প্রতিটা রোগের ক্ষেত্রে আমরা যখনই দেখব যে তার লক্ষণ কোথায় আছে বা লক্ষণটা কি আছে, সেই লক্ষণের ভিত্তিতেই আমাদের ঔষধটা প্রয়োগ করতে হবে। আমরা যদি লক্ষণটা সংগ্রহ করতে কিন্তু এখানে ব্যতিক্রম করি, তাইলে আমাদের কোনো ঔষধই কাজ হবে না। আমাদের অনেক সময় রোগীরা আসে বলে যে ডাক্তার সাহেব একটু জার্মানি ঔষধ দেন, বিদেশি ঔষধ দেন, ভালো ঔষধ দেন, পাওয়ারফুল ঔষধ দেন। আসলে কথা হলো, আপনি শক্তিকৃত দেন আর যতই পাওয়ারফুল দেন, আর বিদেশি ঔষধ দেন আর দেশি ঔষধ দেন, যদি সিমটমটা সঠিক না হয়, লক্ষণের সাথে রোগের মিল না থাকে, সেখানে যত শক্তিকৃত আর যত বিদেশি ওষুধ দেন সেখানে কাজ করবে না। আমি এখানে আরেকটি কথা আমি বলতে চাই, যেটা এটা ইম্পর্টেন্ট কথা হলো, আমার এখন আসছে, স্মরণ হয়েছে, এর জন্য আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। যেটা হলো, আমাদের প্রথমেই চিন্তা করতে হবে একটা রোগীকে ভালোভাবে পর্যবেক্ষণ করে একটা ভালো সঠিক ঔষধ নির্বাচন করা। রোগীকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, অর্থাৎ রোগীর রোগ লক্ষণ সমষ্টি ভালোভাবে সংগ্রহ করে, অর্থাৎ যত কিছু জিজ্ঞাসা করার ভালোভাবে জিজ্ঞাসা করে সব সংগ্রহ করার পরে আমরা একটা সঠিক ঔষধ নির্বাচন করতে হবে। কিন্তু এখানে নির্বাচিত ঔষধটা যখনই নির্বাচিত হয়ে গেল, সেখানেই একটা নির্বাচিত ঔষধই যদি আমাদের আরও জ্ঞান, মানে আমরা আরও একটু চিন্তা ভাবনা করে ঔষধটা প্রয়োগ না করি, সেখানে নির্বাচিত ঔষধ দ্বারাও কাজ হবে না। যেমন নির্বাচিত ঔষধের পরে আমাদের একটা সঠিক শক্তি নির্বাচন করতে হবে। এই 4টি কথা আমি বলতেছি, একটা নির্বাচিত ঔষধ, পর্যবেক্ষণ করার পর নির্বাচিত ঔষধের একটা শক্তি নির্বাচন, অর্থাৎ এই রোগীতে
কত শক্তিতে ঔষধ দিলে কাজ করবে সেটাও আমাদের চিন্তা করতে হবে। অনেক সময় দেখা যায় নির্বাচিত ঔষধ শক্তির ভুলের কারণে ঔষধে কাজ করে না। এখানে আমরা একটা রোগটা ক্রনিক না পুরাতন এরকম চিন্তা ভাবনা করে আমরা সঠিক একটা শক্তি নির্বাচন করব। শক্তি নির্বাচন করার পরে তখন চিন্তা করব আমরা একটা মাত্রা নির্বাচন, এবং কোন মাত্রা দিব, কিভাবে দিব, এবং 4 নম্বর যেটা হলো উপযুক্ত সময়ে প্রয়োগ করা। অর্থাৎ ঔষধ নির্বাচন, ঔষধের পরে শক্তি নির্বাচন, মাত্রা নির্বাচন এবং উপযুক্ত সময়ে প্রয়োগ করা। এই 4টি কথার একটি কথাও যদি ভুল হয় তাইলে এখানে কোনো কাজ করবে না। যেমন আমি নাক্স নির্বাচন করলেন সবই ঠিক আছে, কিন্তু নির্বাচিত ঔষধের যদি শক্তি নির্বাচনে ভুল করেন তাইলে এখানে কাজ করবে না। এটা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যেটা চিকিৎসা লাইফে আমরা চিকিৎসা করতেছি, দেখতেছি যে শক্তি যদি নির্বাচনে ভুল হয় সেই ক্ষেত্রে কাজ করে না। এখানে মনে করেন আপনি একটা উদাহরণ দিচ্ছি, কোনো এক ক্ষেত্রে দেখা গেল একটা জ্বরের জন্য ঔষধ নির্বাচন করা হয়ে গেল, লক্ষণ সব মিলে দেখা গেল রাস্টক্সের লক্ষণ। তো যাই হোক, ডাক্তার সাহেব হয়তো চিন্তা করে একটা ঔষধ রাস্টক্স দিলেন, তো দেওয়ার পরে রাস্টক্স দেওয়ার পরে জ্বর কমে নাই। সেক্ষেত্রে এখানে যাই হোক রুগীটা জিজ্ঞাসা করলো যে স্যার জ্বর তো কমে নাই। তো আমি লক্ষণ জিজ্ঞাসা করলাম, লক্ষণ বলল, দেখলাম যে ঠিক আছে রাস্টক্সেরই, তাহলে কেন কমলো না? তখন চিন্তা করলাম কত শক্তি দেওয়া হয়েছে। তখন দেখা গেল যে এই ক্ষেত্রে 1M প্রয়োগ করা হয়েছে। আমি বললাম এই ক্ষেত্রে আমাদের ভুলটা হয়েছে শক্তি নির্বাচনে। তখন ওই রুগীতেই আবার রাস্টক্স 30 দেওয়ার পরে একদিনের ভিতরে সুস্থ। তাইলে এটা প্রমাণিত হলো যে নির্বাচিত ঔষধ সঠিক হলেও যদি শক্তি নির্বাচনে ভুল করে সেখানে ঔষধে কাজ করবে না। এখন 1M দেওয়ার পরে কাজ করে নাই, 30 দেওয়ার পরে রুগী ভালো হয়ে গেল। তাইলে এখানে শক্তির একটা ব্যাপার আছে, আবার মাত্রাটারও ব্যাপার আছে। উপযুক্ত সময়, যেটা কোন সময়, খালি পেটে ভরা পেটে, আমরা সবাই জানি হোমিওপ্যাথি চিকিৎসক যারা, যে আমাদের ঔষধের একটা নিয়ম আছে, এবং প্রতি ঔষধেরই খাওয়ার আগে, খাওয়ার পরে, কোন সময় দুপুরে, অর্থাৎ ঔষধের বৃদ্ধিকালে ঔষধ প্রয়োগ করা নিষেধ, সেটাও জানতে হবে। নাক্স প্রয়োগ করবো আমরা, আজকে নাক্সের আলোচনা করতেছি, কিন্তু নাক্স ভূমিকা যদি খাওয়ার পরে কেউ খাওয়ায় তাহলে তো রোগটা আরো বৃদ্ধি হবে। অর্থাৎ ওই যে সময়ের, অর্থাৎ উপযুক্ত সময় যেটা বলা হয়েছে, এই নাক্সটা যদি আমি খাওয়ার পরে বলি যে ঠিক আছে না, খাওয়ার পরে আপনি 2 বার খাইতে থাকেন, 3 বার খাইতে থাকেন, এই নাক্স ভূমিকা সঠিক নির্বাচন হয়েছে, শক্তি নির্বাচন হয়েছে, মাত্রা নির্বাচন হয়েছে, উপযুক্ত সময়টা ঠিক নাই, যার কারণে আমি এখানে ব্যর্থ। এই কারণে আমাদের এই ঔষধটা যদি আমি এখন খাওয়ার পরে দিয়ে দেই তাইলে আরো বৃদ্ধি হবে, অর্থাৎ তার বিপরীত টাইমে আমাকে ঔষধটা প্রয়োগ। অর্থাৎ নাক্সের রুগী খাওয়ার পরে বাড়ে, খালি পেটে ঔষধটা খাইলে ভালো, এবং বিকালবেলা ঔষধটা প্রয়োগ করলে সন্ধ্যাকালীন সময়টা ভালো কাজ করে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই নাক্স ভূমিকা বা যে কোনো ওষুধ প্রয়োগ করতে হলে এই কথাগুলো মনে রাখলে আমাদের সবার জন্য উপকৃত হবে, এটা আমি মনে করি, এটা আমার বিশ্বাস, এবং এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। গর্ভকালীন যে সমস্যাটা হয়, গর্ভকালীন অনেক সময় তার ভমিটিং হয়, এবং সকালবেলা সাধারণত বমি হয়, আমাশয়ের ভাব হয়। এরকম যদি পরিস্থিতি থাকে যে বারবার বমি হচ্ছে এবং সকালবেলা হচ্ছে, খাওয়ার পরে ভমিটিং হচ্ছে, আমাশয়ের ভাব থাকে, পায়খানার সাথে মিউকাস থাকে, বারবার পায়খানা হয়, এই ক্ষেত্রে আমরা যদি এখানে নাক্স ভূমিকা দিয়ে দিই, ইনশাল্লাহ আমার মনে হয় এখানে সাথে সাথে বমিটা বন্ধ হয়ে যাবে। এবং গর্ভকালীন বমিতে আরও অনেক ঔষধ আছে, নাক্স ভূমিকা আছে, কলসিকাম আছে, ইপিকাক আছে, আরও সিমটোমেটিক অনেক ঔষধ দেওয়া যাবে। জিহ্বার মধ্যে নাক্সের কিন্তু জিহ্বা লেপ থাকবে, এবং মুখ দোয়ার একটা প্রবণতা থাকবে, এবং তার বিষাক্ততা মানে একটা তার জিহ্বার মধ্যে একটা তিক্ততার সাথে বা বিষাক্ততা লাগে, এরকম মনে হবে নাক্সের। আচ্ছা, প্রসব বেদনা যেটা আমরা গর্ভকালীন বললাম, এরপর হইল প্রসব ব্যথা। আমরা সাধারণত অনেকেই মনে করি যে প্রসব ব্যথা মানে হইল শুধু পালচিরিলা, হয়তো এরকম মনে করতে, কিন্তু নাক্স কিন্তু প্রসবের জন্য একটি ভালো ঔষধ প্রসবকালীন সময়ে, যদি নাক্সের লক্ষণ থাকে। অর্থাৎ হোমিওপ্যাথিতে যে রোগী হোক তার সিমটমটা মিলাইয়ে ঔষধ দিতে হবে। এখন যদি রোগী
নাক্সের লক্ষণ থাকলে আমরা এখানে পালসিডিলা প্রয়োগ করি, বেলেডুনা প্রয়োগ করি, সিপিয়া প্রয়োগ করি, সিকেলিকর, মানে যে ঔষধ যেটা সিমটোমেটিক যাই করেন কোনো ঔষধে কাজ করবে না। নাক্সের লক্ষণটা হলো যদি রোগীর ব্যথার সাথে সাথে বারবার প্রস্রাব পায়খানার বেগ হয় এবং 5 মিনিট পর পরই তার বাথরুমে নিয়ে যাওয়া লাগে, বলে আমার পায়খানায় ধরছে, আমার টয়লেট হবে, আমার প্রস্রাব হবে, কিন্তু আসলো আবার যাবে, মানে বারবার এই কথাটা, এইরকম যদি কোনো লক্ষণ থাকে সেই ব্যথার সাথে আমরা চোখ মুজে আমরা নাক্স দিব, ইনশাল্লাহ সাথে সাথে তার এই ডেলিভারি খালাস হয়ে যাবে। কারণ এইরকম যদি লক্ষণ থাকে, কারণ এটা হলো নাক্সের প্রসবকালীন ব্যথার লক্ষণ। এখানে কিন্তু পালসিডিলা বেলেডুনা দিলে চলবে না। এখানে যদি মনে করেন ব্যথাটা ধরে সারে, বারবার ধরে সারে, 5 মিনিট পরে ব্যথা ধরলো, রুগী মনে হলো এই 5 মিনিটের ভিতরেই তার ডেলিভারি হবে, কিন্তু আবার দেখা গেল কি যে 5 মিনিট পরে এমন সুস্থ যে তার ডেলিভারি হবে বলে কোনো আশা বিষয় নাই, এরকম অবস্থা যে তার গর্ভ আছে বা ডেলিভারি হবে এরকম কোনো কিছু বোঝাই যাচ্ছে না, মানে রুগী সম্পূর্ণ সুস্থ বোধ করে। এই যে আসা যাওয়া, এটা হলো আবার বেলেডুনায় চলে যায়। এইরকম মানে আমরা যে ঔষধের লক্ষণ পাবো সেই ক্ষেত্রে আমরা ঔষধটাই প্রয়োগ করব। তো নাক সেখানে কিন্তু একটা ভালো ঔষধ, যদি এই রুগীর বারবার প্রস্রাব পায়খানার বেগ হয় এবং ডেলিভারির আগ মুহূর্তে বারবার প্রস্রাব পায়খানা যাইতে চায় এবং 5 মিনিট 10 মিনিট পর পর বারবার প্রস্রাব হবে, এইরকম যদি কোনো পরিস্থিতি থাকে, তো আমরা এখানে কিন্তু নাক্সের কথা চিন্তা করতে পারি। ইনশাল্লাহ আমরা নাক্স দিলে এখানে একটি ভালো কাজ করবে। স্ত্রীরোগদের সমস্যা, যেটা স্ত্রীরোগ পীড়ায়, আমরা ঘন ঘন বাহ্যের বেগ হবে, কোমরে বেদনা থাকবে, অজীর্ণতা দেখা দিবে এবং সেই সাথে যদি রাত্রি জাগরণ থাকে, তার রাত্রি জাগার অভ্যাস থাকে, খারাপ অভ্যাস থাকে, রাত্রি জাগিয়া থাকা, 2টা 3টা পর্যন্ত জাগিয়া থাকা, এরকম অভ্যাস থাকে, তাইলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এখানে কিন্তু নাক্স ভূমিকা প্রয়োগ করতে পারি। আরেকটি কথা হলো হার্নিয়া, যেটা অন্ত্রবৃদ্ধি। অন্ত্রবৃদ্ধি এটা আমরা সবাই জানি, বা জন্ডিসের ক্ষেত্রে, লিভারের ক্ষেত্রে যদি আমরা লিভার ডিজিজের রুগী থাকে, লিভার ডিজিজে অনেক ঔষধ আছে, এর মধ্যে নাক্সও একটা ভালো ঔষধ। যদি আমরা দেখি তার পেটটা ফাঁপিয়া গেছে, খাওয়ার পরে বৃদ্ধি হয়, বমির ভাব করে, বারবার পায়খানা হয়, 3-4 বার পায়খানা হয়, পায়খানার সাথে মিউকাস থাকে এবং নামিতে খামর থাকে, যাওয়ার সাথে সাথে মল যা হওয়ার হয়ে গেল, আবার আসলো, আবার এরকম পায়খানার সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে যদি আমরা জন্ডিসের সমস্যা, এরকম জন্ডিসের রুগীর বা লিভার পীড়ার রুগী, এই ক্ষেত্রে এই ধরনের কোনো অসুবিধা দেখা যায়, সাথে সাথে কিন্তু আমরা নাক্স প্রয়োগ করলে এখানে তার লিভারের যে জটিলতা আছে সেটাও আরোগ্য হয়ে যাবে। এরকম যদি জন্ডিসের ক্ষেত্রেও থাকে, জন্ডিসের রুগী যদি পায়খানা বারবার হয়, প্রস্রাব পায়খানা হলুদ হয় এবং পায়খানার সাথে মিউকাস থাকে, নাভিতে খামর থাকে, আমরা এই ধরনের ক্ষেত্রে, আমরা এই জন্ডিসের ক্ষেত্রেও আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করে নিতে পারি। আরেকটি হলো যেটা আমি যেটা বলেছিলাম যে হার্নিয়া, আমরা অনেকটা জিনিস অনেক সময় লক্ষ্য করে থাকি, বাচ্চাদের নাভি ফুলে যায়, ছোটবেলা বাচ্চা কান্নাকাটি করে তখন নাভিটা ফুলে যায়, নাভিটা বের হয়ে যায়, তখন খান্দার সাথে সাথে নাভি বের হয়, আবার খান্দা কমলে নাভিটা ভিতরে ঢুকে যায়, অথবা তার হাঁটা চড়া করে যদি বাড়ি জিনিস লয় তো এইখানে ফুলিয়া ওঠে নাভির মধ্যে, আবার শুই থাকলে এটা ভিতরে ঢুকে যায়। এইরকম যদি কোনো হার্নিয়া থাকে, তো নাভি দেশীয় বা নাভির আশপাশ অন্ত্রবৃদ্ধি থাকে, নাড়ি জড়ানো এইরকম হার্নিয়া থাকে, তো আমরা এই ক্ষেত্রে কিন্তু নাক্স একটা সবচেয়ে ভালো কার্যকারী ঔষধ, যেটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমি অনেক রুগীতে প্রয়োগ করেছি, ইনশাল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি। যেটা হলো বিশেষ করে ছোটো বাচ্চাদের দেখবেন অনেক সময় নাভিটা বেড়ে গেছে, নাভি বড় হয়ে গেছে, এই নাভিটা হয়তো সঠিক সময়ে তার শুকায়নি, যার কারণে বাচ্চার হয়তো মুসরানি ছিল, টয়লেটে ডিস্টার্ব ছিল, এটার কারণে মুসরানির কারণে নাভিটা বের হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি নাক্স প্রয়োগ করেন, ইনশাল্লাহ দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন। যদি নাক্সের বাকি আনুষঙ্গিক লক্ষণগুলো মিলে প্রয়োগ করতে পারি তো দেখবেন ভালো রেজাল্ট আসবে। এটা আমি অনেক রোগীর ক্ষেত্রে, আমি বলতে এই ধরনের রোগীর ক্ষেত্রে 100% রেজাল্ট পেয়েছি ইনশাল্লাহ। এই ধরনের যদি সমস্যা থাকে তো আমরা এখানে নাক্স প্রয়োগ করতে পারি। তো যাই হোক, এখানে নাক্সের বৃদ্ধি সাধারণত আহারের পরে, আমি আগেও বলছি, এটা প্রথমেই সূচনা করেছি, আমরা আহারের পরে বৃদ্ধি, মানসিক পরিশ্রমের কারণে, ক্রোধ, রাগান্বিত, হিংসা এই ধরনের কারণে তার বৃদ্ধি হয়।
উপশম হলো সন্ধ্যাকালে উপশম হয়, বিশ্রামের পর উপশম হয়, উত্তাপ এবং উষ্ণখানিতে উপশম, আরাম বোধ করে। আমরা নাক্সের যে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি ওই প্রথমে যে কথাগুলো বলেছিলাম সেক্ষেত্রে আবার যাব। এখানে ক্রিয়ানাশক যদি আমরা দিতে চাই তো আমরা সাধারণত ক্যামোমিলা, ক্যাম্ফর, কফিয়া এই ইত্যাদি আমরা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি। পরবর্তী ঔষধ সাধারণত নাক্সের পরে সালফারটা একটা ভালো কার্যকরী ঔষধ। অনেক ওষুধটাই ভালো, কিন্তু নাক্সের পরে সালফারটা, পরবর্তী ঔষধ অনেকগুলো আছে, এর মধ্যে সালফার একটা ঔষধ। সালফারটা নাক্সের পরবর্তী ঔষধ হিসেবে খুবই ভালো কাজ করে। পালসেডিলা আছে, তারপরে সিপিয়া, আর্সেনিক অ্যালবাম, বেলেডোনা, ব্রাউনি অ্যালবাম। এই ঔষধগুলা আমরা অনেক ক্ষেত্রে আমরা পরবর্তী ঔষধ প্রয়োগ করতে পারি। আর পরবর্তী ঔষধ সাধারণত আমাদের একটা রোগ যখন চিকিৎসা করতে অনেক সময় একটা রোগ দ্বারা যে সম্পূর্ণ সুস্থ হবে এরকম কোনো কথা নয়। আর অনেক ক্ষেত্রেই এই ঔষধগুলা কিছু আরোগ্য হয়ে দেখবেন কিছু সময় তো আরোগ্যটা থেমে যায়। তখন কিন্তু আমাদের করণীয় হলো আমরা বাকি চিকিৎসা পূর্ণাঙ্গ বা রোগীকে পুরাপুরি চিকিৎসা দিতে হলে একটা রোগীর ক্ষেত্রে হয়তো 2টা 3টা 4টা ঔষধ আসতে পারে, আবার কোনো সময় একটা ঔষধ দ্বারাই রোগী সুস্থ হয়ে যায়। যদি নাক্সের দ্বারা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তো ভালো, আর যদি সুস্থ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, আমরা পরবর্তী ঔষধের কথা চিন্তা করতে পারি। আমি এখানে একটা কথা ভুলে গেছি, বিশেষ একটা রোগের কথা ভুলে গেছি, যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের কাছে সবসময় রোগীগুলো আসে, যেটা পাইলসের ব্যাপারে। অর্শ রোগীদের কিন্তু নাক্স একটা খুব কার্যকরী ঔষধ। এই অর্শতে যদি তার মলদ্বারে চুলকানি থাকে, নাক্সের কিন্তু মলদ্বারে চুলকানি থাকবে, এই চুলকানিটার কারণে রোগী মনে করবে ছোটো কৃমি হয়ে গেছে, কিন্তু এটা ছোটো কৃমি না, ওইটাই তার একটা সিমটম, লক্ষণ। এটা হলো ইচিংটা একটা নাক্সের, তার পাইপতে একটা চুলকানি থাকবে এবং পায়খানা রাস্তায় জ্বালাপুরা থাকবে, ব্যথা থাকবে, রক্ত যাওয়া থাকবে, পায়খানা কোন সময় কঠিন হয়, কোন সময় নরম হয়, এইরকম যদি পরিস্থিতি থাকে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা নাক্স প্রয়োগ করতে পারি। নাক্সের প্রয়োগ করার পরে ইনশাল্লাহ আরোগ্য হবে। এবং নাক্স খাওয়ার পরে যদি কোনো সময় রোগটা আংশিকভাবে থেমে যায়, যেটা আমরা পরবর্তী ঔষধ বলছি, পরবর্তীতে আমরা সালফার প্রয়োগ করতে পারি, এখানে স্কিলাসও আসতে পারে, তারপরে মনে করেন স্কিলাস, তার এলও আসতে পারে, এই যে বিভিন্ন ব্রাউনি অ্যালবামও আসতে পারে। এটা হইলো যদি কনস্টিপেশন বেশি, তখন আমরা তো অনেক মনে করি যে লক্ষণে যেটা আসবে সেটাই দিয়ে দিতে হবে। এটা কি আসলো বা কোন ঔষধ কি রোগে এই ঔষধে এই রোগগুলা লেখা আছে কিনা সেটা দেখার ব্যাপার না। অনেক সময় অনেক ক্ষেত্রে আপনি ঔষধ প্রয়োগ করবেন, দেখবেন অনেক জিনিস এই ঔষধটা আপনার পড়তে গেলে এই কথা লেখা নাই, কিন্তু আপনি যদি এই ঔষধের কোনো লক্ষণ পাওয়া যায়, আপনি যে লক্ষণগুলা বেশি পাবেন সেই লক্ষণ সমষ্টির সমন্বয়ে ঔষধটা প্রয়োগ করতে হবে। যেমন কোনো সময় আংশিক সাদৃশ্যবাহী লক্ষণ পাওয়া যায়, আপনি সঠিক সব ঔষধ লক্ষণ পাবেন না, কিন্তু এক আংশিক সাদৃশ্যবাহী লক্ষণের উপরেই আমরা সবার ঔষধ প্রয়োগ করে নিতে হবে। তখন হয়তো তার একটা লুকায়িত লক্ষণগুলো প্রকাশ পাবে, পূর্ণাঙ্গ লক্ষণ আসবে, তখন আপনি একটা সঠিক ঔষধ নির্বাচন করে দিতে পারেন। যদি পূর্ণাঙ্গ লক্ষণ না পাওয়া যায়, আংশিক লক্ষণের উপরেও ঔষধ কোনো ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। তো এই ক্ষেত্রে হলো যে আমরা লক্ষণগুলো ভালোভাবে সংগ্রহ করতে হবে। লক্ষণ যদি পুরাপুরি পাওয়া যায় ভালো, যেমন কোনো ঔষধের বেশিরভাগ লক্ষণ মিলছে, 2-1টি লক্ষণ মিলে না, এখানে কোনো ব্যাপার না। যদি বেশিরভাগ যে লক্ষণটা যে ঔষধের সাথে মিল আছে সেই ঔষধটাই প্রয়োগ করতে হবে যে কোনো রোগীর ক্ষেত্রে। আমাদের কথা হলো লক্ষণ যেটার সাথে মিল থাকবে সেটাই প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয় কিছু, যেটা হয়তো দেখবেন আপনি রোগ লক্ষণের উপরে, চরিত্রগত লক্ষণের উপরে যাইয়া গিয়া আপনার ঔষধটা দিচ্ছেন, হয়তো কাজ করতেছে না, তখন হয়তো তার মানসিক দিক দিয়ে আপনি চিন্তা করতে হবে। আবার কোনো ক্ষেত্রে ধাতুগত লক্ষণের দিকে চিন্তা করতে হবে, আবার কোনো সময় অদ্ভুত লক্ষণও পাওয়া যায়। তো আমরা সবাই চেষ্টা করব যে আমরা একটা সঠিক ঔষধ নির্বাচন করার জন্য তার লক্ষণ সমষ্টিগুলা ভালোভাবে সংগ্রহ করব। এই লক্ষণ সমষ্টিগুলা সংগ্রহ করতে হলে আমাদের কিছু করণীয় চিকিৎসকদের আছে, যেটা আমরা অনেক সময় হয়তো রোগীর কাছে জিজ্ঞাসা করব, রোগীর সেবাকারীর কাছ থেকেও কিছু নিতে হবে, রোগীকে দেখেও অনেক কিছু
উপলব্ধি করতে হবে। অনেক লক্ষণ আছে যেটা রুগী বলতেও পারবে না, রুগীর পার্শ্ববর্তী বা রুগীর সেবাকারী যে আছে সেও বলতে পারবে না। সেটা কিন্তু আপনার নিজে রুগীকে দেখে পর্যবেক্ষণ করে বুঝে নিতে হবে। এইরকমভাবে যদি আমরা সঠিকভাবে আমরা একটা ঔষধ নির্বাচন করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা রুগীদেরকে ভালো সেবা দিতে পারবো। তো যাই হোক, আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা করলাম। নাকসে আরও অনেক রোগের ক্ষেত্রে প্রয়োগ হয়, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। এটা আমরা যদি এরকম চিন্তা ভাবনা করে ঔষধ দিই, ইনশাআল্লাহ উপকৃত হব। আজকে যারা এই লাইভ অনুষ্ঠানে আমার সাথে সম্পৃক্ত হয়েছেন, যে যেখান থেকে, সারা বাংলাদেশ থেকে হোক, বাইরে থেকে হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা করি যে হোমিওপ্যাথি একদিন বিশ্বের মধ্যে সবচেয়ে জয়ী হবে। এই হোমিওপ্যাথির জন্য যদি আমরা ভালোভাবে আন্তরিকভাবে মানুষের সেবা দিতে পারি বা মানুষকে সেবা করে যেতে পারি, তাহলে আমাদের হোমিওপ্যাথি একদিন অনেক উঁচু স্থানে চলে যাবে। এটার জন্য আমাদের সবার প্রচেষ্টার দরকার। সবাই আমরা সঠিকভাবে মানুষকে চিকিৎসা দিব। আমাদের কথা হলো রোগের নহে রোগীর চিকিৎসা। আমরা কিভাবে মানুষের রোগী কিভাবে সম্পূর্ণ সুস্থ হয়, সেই চিন্তা ভাবনা থেকে আমরা যদি চিকিৎসা দিতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব এবং হোমিওপ্যাথি সফল হবে। এই কারণে আমাদের প্রচেষ্টা, এই আজকের যে আলোচনা, এটা আমাদের হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সংগঠনেরই একটা গ্রুপ। তারা এই গ্রুপে সেমিনার করে থাকেন। আমি হয়তো আজকে আপনাদের সামনে প্রথম এসেছি। আমি হ্যানিম্যান সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, কিন্তু আমার সময়ের কারণে এখানে আলোচনা আসতে পারি না। আমাদের সংগঠনের অনেকেই এবং কলেজের অনেক প্রভাষক আপনাদের সামনে এই ডাক্তার এবং ছাত্রছাত্রী মিলন মেলাতে অনেক আলোচনা করেছেন এবং প্রতি সপ্তাহে দুইটা আলোচনা হয়ে থাকে। আমি দেখেছি প্রতিদিন তারা আলোচনা করে থাকেন। তো ইনশাআল্লাহ এইভাবে আলোচনা শুনলে এটা একটা শেয়ার করার কিছু না। আমি যে বেশি জানি এমন কোনো কথাও নাই। আর হোমিওপ্যাথি জানি বলতে কিছু নাই, এটা জানার শেষ নাই। সারা জীবন এই সাগরে হাবুডুবু খাইতে হবে। ভালো চিকিৎসক হতে হলে আমাদের হাবুডুবু খাইতে হবে, জানতে হবে, শিখতে হবে, এই আলোচনা শুনতে হবে। আমরাও আলোচনায়, সাপ্তাহিক আলোচনা হয়, আমরা বসে থাকি, আরেকজন আলোচনা করলে আমরা শুনতে থাকি। কারণ এটা আলোচনার দ্বারাই মনে থাকবে। আপনি বই বললে একটা কথা মনে বললেন, পড়লেন, কিছু সময় মনে হবে, কিন্তু একটু পরে আবার দেখবেন আপনার মন থেকে চলে গেছে। কিন্তু আলোচনার দ্বারা যে জিনিসটা আসে সেটা দেখবেন খুব বেশিভাবে আপনার মনে থাকে। এর জন্যই আমরা আলোচনার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাদের হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির পক্ষ থেকে। এই মিলন মেলা সহ এবং হ্যানিম্যান সোসাইটির গ্রুপ, এই সবটাই আমরা আলোচনা করে, এই 3টা আলোচনা হয়। শুক্রবারে আমাদের আগে লাইভ অনুষ্ঠান হতো হ্যানিম্যান সোসাইটিতে, এখন হচ্ছে সরাসরি, এবং মিলন মেলা থেকে আপনাদের লাইভ অনুষ্ঠান হচ্ছে। যেহেতু অনেক দূরে, অনেক ঘরে বসে আছেন, সবাই অংশগ্রহণ করতে পারতেছেন না, নিজের ঘরে বসে হয়তো লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেছেন এবং শুনতেছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই বিভিন্ন জায়গা থেকে সব সময় সম্পৃক্ত হবেন এবং এভাবে আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমি আবারও সবার কাছে আমরা সবাই দোয়া করি, এই মহামারী করোনার সময় যারা দেশের অনেক লোক মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা আমরা চিকিৎসকবৃন্দ সহ যারা মানব সেবায় আছি, আমরা যেন সবাই সুস্থভাবে বেঁচে থাকি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানব কল্যাণে কাজ করতে পারি এবং মানব সেবায় আমরা সঠিকভাবে মানুষের উপকার দিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায় এবং ডাইনামিক রেজিস্ট্রার ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব সহ আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের বাংলাদেশ প্রত্যেক বিভাগের বোর্ড মেম্বার সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেক চিকিৎসকবৃন্দ যে যেখানেই আছেন এবং ছাত্রছাত্রীবৃন্দ সহ সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।